ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন। শুধু ফ্যালফ্যাল করে আমাকে দেখছিলেন আর হতভম্ব হয়ে বলছিলেন, তুমি আমার গায়ে হাত তুললে বউ? আমি এবার ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম, আপনার সাহস হয় কি করে? বাবুর জন্য রাখা কলিজা আপনি খেয়ে ফেললেন? এত খাই খাই স্বভাব কেন? বুড়ো হয়েছেন তারপরও খামখাম স্বভাব গেল না? আপনার ছেলে তো 2 পয়সাও ইনকাম করে না, তার মা হয়ে এত খাওয়ার লোভ আপনার? জীবনে কি খাবার চোখে দেখেন নাই? নেক্সট টাইম যদি এরকম ভুল করেন তাহলে কিন্তু আমি আপনাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিব। আমার স্বামী আমার পাশে দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার ছেলের দিকে ছলছল করে তাকিয়েছিলেন। হয়তো তার হয়ে আমাকে কিছু বলবেন এটা আশা করেছিলেন। তা দেখে আমি আবার আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, বাথরুমে অনেকগুলো কাপড় চোপড় রাখা আছে, ওইগুলো ধুয়ে পরিষ্কার করো। আর আমার স্বামী মাথা নিচু করে চুপ করে চলে গেল। তার চোখেও বোধহয় পানি। ওর তো মুরদ নাই 2 টাকা আয় করার। সারা দিন আমার বাবার টাকার প্রতি নেশা করে, শুধু খায় আর ঘুমায়। যদিও আমি ওরে মানসিক শান্তিতে রাখি না, সারাদিন অত্যাচার করি। আমাকে কিছু বলার সাহস নাই ওর। ওকে 7 বার খুন করে গুম করে রাখার ক্ষমতা আমার বাবার আছে। আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একজন নামকরা বিজনেসম্যান। শহরে বাড়ি আছে বেশ কয়েকটা। সেই সমস্ত সম্পত্তির মালিক একমাত্র আমি। আর আমার বাবার যত সম্পত্তি আছে সব আমার নামে। আর সেইখানে আমার স্বামী হলো এতিম, তার মাকে নিয়ে এসে আমাদের এক বাসায় থাকে। কিন্তু এর বিনিময়ে আমার শাশুড়িকে করতে হয় শরীর খাটুনি। বয়স্ক মানুষ, এসব করতে গিয়ে হাঁপিয়ে যায়। তবুও নির্বোধ মানুষ, দুমুঠো ভাতের জন্য এসব সয়ে যায়। আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছে আর তা দেখে আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে চলে গেলাম। এরপর ওই মানুষটাকে আর কখনো দেখা যায়নি ওই বাড়িতে। এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে। এতে আমার ভালোই হয়েছে, একজন খাবারের মানুষ কমলো। এরপর কেউ আর তার খোঁজ করেনি। একবার শুনছিলাম সে নাকি ওই বৃদ্ধাশ্রমে মারা গেছে। আমরা তার লাশটাও দেখিনি, তার ছেলেকেও যেতে দেয়নি। সময় এগোচ্ছে, কেটে গেছে বহু বছর। আমার স্বামী মারা গিয়েছে সেবার। মানসিক অত্যাচারগুলো সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। এখন একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়ে গেছে, লেখাপড়াও কমপ্লিট, চাকরি করছে এখন। এই ছেলেটা আমার বড় আদরের। আমারও বয়স হয়েছে, শরীরে এখন আরাম চাই। আমি আমার সবকিছু আমার ছেলের নামে বুঝিয়ে দিলাম। বড় শখ করে ছেলের জন্য উঁচু বংশ থেকে একটা মেয়ে এনেছি। এবার শুধু বিশ্রাম করব আমি। কিন্তু হায়, বউয়ের মাঝে দেখি আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কি? এখন বউয়ের সেবা আমারই করতে হয়। আমার ছেলেটাও ধীরে ধীরে বদলে গেল। এক বাড়িতে থেকেও আমার ছেলেটার সাথে কথা হয় না বহুদিন। তার সময় হয় না এখন আমার সাথে কথা বলার। আর সকালে যখন নাস্তা করতে গেছি তখন দেখি আমার ছেলের বউ আমার জন্য পান্তা ভাত আর পেঁয়াজ রেখেছে। অথচ একটু আগেই 2টা বড় বড় ইলিশ মাছ আর গরুর গোশত রান্না করে রেখেছিলাম। সেই খাবার আমি চোখেও দেখলাম না। খাওয়ার এক পর্যায়ে আমার ছোট নাতনিটা এসে বলতেছে সেও নাকি ভাত খাবে। আমার খাবার থেকে তার মুখে 2টো পান্তা ভাত দিলাম। এই দৃশ্যটা দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে এক পর্যায়ে ফেলে দিল। তাল সামলাতে না পেরে আমি এক ওয়ালের উপর পড়ে গিয়ে আমার মাথাটা কেটে গেল। আমার মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। এর এক পর্যায়ে আমার ছেলেটা বের হয়ে দেখছে ওর বউ আমাকে মারছে, কিন্তু আমার ছেলে তার বউকে একটা কথাও বললো না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলছে, তুই কোনো কথা বললি না? তখন আমার ছেলে বলল, কি বলবো আম্মু, এগুলো তো তোমার শিক্ষা আর এগুলো তো পারিবারিক শিক্ষা। তুমিও তো কথায় কথায় আমার দাদের গায়ে হাত তুলতে। আমার বাবা কিছু বলতে গেলে তখনই তুমি আমার বাবাকে অনেক কথা বলতে, অনেক কথা শোনাতে। আমার বাবা তো তখন কোনো কথাই বলতো না। আমার বাবাও তো ঠিক আমার মতোই চুপচাপ থাকতো। তখন আর আমার ছেলেকে আমি কিছুই বলতে পারলাম না। ঠিক তখনই আমার মনে পড়ে গেল আমার শাশুড়ির কথা। আমার শাশুড়িও তো ঠিক এই কষ্টগুলোই অনুভব করেছিলেন। ওই দিন আমার শাশুড়ির কথা আমার ঠিক অনেক মনে পড়তেছিল। ইস মা, আপনাকে না আমি কতই কষ্ট দিয়েছি। আপনার কাছে একবার ক্ষমা চাওয়ার সুযোগও হলো না আমার। আপনাকে দেওয়া শত কষ্টের ফল পাচ্ছি এখন আমি আম্মা। পাপ যখন করেই ফেলেছি তখন তো পাপ মোচন করতেই হবে। এই স্টোরিটা আমাদের সমাজের এক বাস্তব ঘটনা।